যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে গত 15 বছর, এবং বিশেষ করে জুলাই আগস্টে যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, এই ধরনের হত্যাকাণ্ড হিটলারের পরে আর কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নাই। যুদ্ধ হয়েছে, কিন্তু সরকার প্রধান হুকুম দিয়ে এভাবে হত্যা করেছে এটা আমাদের জানা নাই। একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং তাদের নামে শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী এমপি বিগত 15 বছর যে সমস্ত জায়গায় বিভিন্ন নাম ফলক স্থাপন করেছে তা উঠানো হোক। এছাড়াও যে সমস্ত জায়গায় সরকারি অর্থ ব্যয়ে তাদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে তা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হোক। দেশের কোনো জায়গায় তাদের নামে নাম ফলক না রাখার কোনো যৌক্তিকতা নাই, কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী। দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে। আমরাই সর্বপ্রথম বলেছি আওয়ামী লীগকে রাজনীতির থেকে ব্যান করতে হবে। অনেকে বিভিন্ন খোরা অজুহাত দেখায়। পৃথিবীতে অনেকগুলি নজির আছে যারা গণহত্যাকারী তারা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না। সুতরাং আওয়ামী লীগ গণহত্যাকারী একটা দল, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এখনও অনেক অফিসে শেখ মুজিবের ছবি টাঙানো আছে। আমরা সরকার প্রধানকে অনুরোধ করব অফিস থেকে শেখ মুজিবের ছবিগুলি অনতিবিলম্বে সরায় নেওয়া হোক, কারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করতেছে সরকারের মধ্যে আওয়ামী লীগের দালাল রয়েছে, না হলে শেখের ফটো এখনো কেন থাকবে, শেখের নাম বিভিন্ন জায়গায় কেন থাকবে, হাসিনার নাম কেন থাকবে, এবং শেখ পরিবারের নাম কেন থাকবে। 8 মাস শেষ হলো, এখনো টাকায় মুজিবের ফটো কেন? 8 মাস হয়ে গেল, আমাদের উচিত ছিল পুরানো টাকাগুলি উইথড্র করে নতুন টাকা ছাপে শেখ মুজিবের ফটো টাকার থেকে উঠে ফেলা, কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই। অনেকে বলতে পারে 7ই মার্চে তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা আসম আব্দুর রউফ সহ শাহজাহান সহ স্যার খলিফাদের গুতাগুতির কারণে কিছু কথা বলেছিল। আসলে তিনি মুক্তিযুদ্ধ চান নাই, বাংলাদেশ স্বাধীন চান নাই। স্বাধীন চাইলে তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করতেন না। তিনি স্বপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান কামাল হোসেনকে নিয়ে। এছাড়াও আমাদের নেক্সট প্রশ্ন হলো, আর বিগত দিনেও আমরা বলেছি ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দেওয়া হোক, কারণ এই খাতে অনেক টাকা ব্যয় হচ্ছে। এই টাকাগুলি কে যোগান দিচ্ছে? গরিব মানুষেরা যোগান দিচ্ছে। করের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এই টাকাগুলি গরিব মানুষরা যোগান দিচ্ছে। গরিব মানুষের টাকাগুলি শেখ পরিবারের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধে সেজে এই টাকাগুলি খাচ্ছে। এগুলি অনতিবিলম্বে বন্ধ করা উচিত। মুক্তিযুদ্ধ মন্ত্রী কি করছে আমি জানি না, দৃশ্যমান তিনি কোনো কাজ এখনো পর্যন্ত করে নাই, তাকে কোনোখানে দেখা যায় না, শুধু হয়তো তার অফিসে তিনি বসে থাকেন। অনেক ইএনও তাদের কাছে 3টি জিপ আছে। আগে একটা জিপও ছিল না, পরে একটা জিপ আসলো, এখন বর্তমান অবস্থায় 3টা জিপ। কেমন নামে 3টা জিপ? একটা হলো ইএনও জিপ, আরেকটা হলো উপজেলা চেয়ারম্যানের জিপ, আরেকটা হলো যে সমস্ত পৌরসভা আছে পৌরসভার চেয়ারম্যানের জিপ। অর্থাৎ 3টা জিপ ইএনও ব্যবহার করছে। গরিব মানুষদের উপর এর খরচের বোঝানো চাপানো হচ্ছে। এই জিপগুলি অনতিবিলম্বে 2টা জিপ উইথড্র করে সরকারি পুলে নিয়ে আসা হোক। সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটা গাড়ির নেম প্লেট লাল রং করা হোক। লাল রং করা হলে এগুলি অনৈতিকভাবে তারা আর ব্যবহার করতে পারবে না। যারা আনঅথরাইজড লোক তাদের কাজে গেলে ব্যবহার করতে পারবে না। তাদেরকে গাড়ি দেওয়া হয় শুধু সরকারি কাজে ব্যবহার করার জন্য, বাজার করার জন্য না, বা চাকর বাকরকে এদিকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য না, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য না। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ির সংখ্যা কত, এগুলি ব্যবহারকারী কে বা কারা, তার হিসাব নিকাশ নিতে হবে। এর জন্য একটা ডাটাবেস তৈরি করতে হবে, কারণ বিভিন্ন প্রজেক্টের নামে গাড়ি কিনা হয়, পরে এই গাড়িগুলি বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবহার করে
এবং তাদের প্রতিষ্ঠানের নামে রেখে দেয়। এক একজনের নামে 3টা পর্যন্ত গাড়ি আছে। বিভিন্ন জায়গায় আমি শুনেছি ডিসিদের কাছে 3টা গাড়ি থাকে, অথচ প্রধান উপদেষ্টার কাছে একটা গাড়ি, উপদেষ্টার কাছে একটা গাড়ি, ডিসির কাছে 3টা গাড়ি বা 4টা গাড়ি। এটা কি কারণে থাকবে? এই টাকা কে বহন করে? বাইরে এটা কে কথা বলতেছে? যে সমস্ত জায়গায় রাস্তার উপর হাট বাজার বসানো হয়েছে তা সরানোর দায়িত্ব সার্বিকভাবে ওই সমস্ত জায়গার ইউএনও এবং ওসির উপর ন্যস্ত করা হোক। এতে করে জনগণের যাতায়াতের পথ সুগম হবে এবং কম সময় লাগবে, জ্বালানি তেলের সাশ্রয় হবে। একটা মানুষ যদি 80 বছর বাঁচে, তার 40 বছর রাস্তায় চলে যায়, কারণ প্রায় সময় রাস্তায় জাম থাকে। আজকে ঢাকার অবস্থা কি? বসবাসের অনুপযোগী। এক সময় 62 ইংরেজিতে ঢাকার অধিবাসী ছিল 2 থেকে 3 লক্ষ, এখন সেই জায়গায় হয়ে গেছে 3 কোটির উপরে। সুতরাং কিভাবে আমরা পরিকল্পনা করছি, এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। পৌরসভা, সিটি কর্পোরেশন এলাকার ফুটপাতগুলি রাস্তার উপর বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট। এর সাথে জড়িত হলো বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, পুলিশ সরাসরি। তারা চাঁদা উঠায়, রাস্তায় দোকান বসায়, ফুটপাতে দোকান বসায়। সুতরাং মানুষ যেখানে ফুটপাত দিয়ে হাঁটবে, সে ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, সে হাঁটে রাস্তার মধ্যখান দিয়ে, যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে। এটার জন্য সরকারকে দায় নিতে হবে, কারণ সরকারের উচিত এর পিছনে যারা কাজ করছে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত, এবং ফুটপাত এবং রাস্তায় যে সমস্ত জায়গায় হাট বাজার বসানো হয়েছে, দোকানপাট বসানো হচ্ছে অস্থায়ীভাবে, এগুলি সরাই ফেলা হোক। তাহলে ট্রাফিকের যে বর্তমান অবস্থা আমরা ফেস করছি, এই অবস্থা থেকে আমরা অনেকাংশে মুক্ত হব। দুর্নীতি, চাঁদাবাজি, ভাগাভাগি, গুন্ডামি বন্ধ করতে হবে। টেন্ডার সহ সব কিছু অনলাইন করতে হবে। ইঞ্জিনিয়ারদের অফিসে যেন কেউ কাকেও যেন যেতে না হয়। বর্তমানে সবাই সমিতি করে ইঞ্জিনিয়ারদের অফিসে গিয়ে টেন্ডারগুলি নিয়ন্ত্রণ করে, যার কারণে সরকারের অনেক টাকা নষ্ট হয়। এবং বাস্তবে কি হয়, যে ডাকবে সে 20 লক্ষ 30 লক্ষ টাকা বরাদ্দ করে এবং প্রত্যেককে 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা প্রকারভেদে দিয়ে বলে দেওয়া হয়, তোদের টেন্ডারের কাগজগুলি আমাদেরকে দিয়ে দে, আমরাই টেন্ডার ডাকবো। তখন 10 কোটি টাকার জিনিস 20 কোটি টাকায় টেন্ডার হয়। এগুলি বন্ধ করতে হলে অনলাইনেই করতে হবে। যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। ঢাকায় আসার দরকার নেই, অফিসে আসার দরকার নেই। ওসি, ইউএনও, এসপি এবং ডিসিদেরকে জরুরি ভিত্তিতে হাসিনার দালালদেরকে গ্রেপ্তার করার জন্য সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। এতে করে সমাজে, রাস্তাঘাটে আইনশৃঙ্খলার উন্নতি হবে। এখন যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এটার মূল কারণ হচ্ছে হাসিনার দলের গুন্ডা বাহিনীরা প্রকাশ্যে গুড়াগাড়ি করছে, সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ডিসি এবং এসপিকে, ওসিকে, ইউএনওকে সময়সীমা বেঁধে দেওয়া হোক। এতদিনের মধ্যে এই দালালদেরকে গ্রেপ্তার করে জেলে আবদ্ধ করতে হবে, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। হাইওয়ে ধরেন, ডান দিকে চলার কথা ছোট গাড়িগুলি, অর্থাৎ জিপ অথবা কার, আর সেদিকে চলে ওয়াগনগুলি, কভার্ড ভ্যানগুলি, ট্রাকগুলি, বাসগুলি। আর বাস যেখানে চলার কথা সেখানে চলে রিক্সা এবং বেবি ট্যাক্সি, যার কারণে বাংলাদেশের কোনো জায়গায়, কোনো রাস্তায় কোনো শৃঙ্খলা নাই। যার যেদিকে ইচ্ছা গাড়ি নিয়ে চলে যায়, যার কারণে রাস্তায় জাম লেগে থাকে সর্বত্র। এমন কোনো শহর নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো রাস্তা নাই যেখানে সবসময় জাম লেগে নেই। কারণ গাড়িগুলি যদি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা করতে পারি, সর্বডানে পৃথিবীতে সব জায়গায় থাকে ছোট গাড়ি, মধ্যখানে থাকবে বড় গাড়িগুলি, বাম দিয়ে থাকবে যদি রিক্সা চলে রিক্সাগুলি বা বেবি ট্যাক্সিগুলি, তাহলে রাস্তায় কখনো জাম হবে না। এই জিনিসগুলি পুলিশকে বাস্তবায়ন করতে হবে, সার্বিক তত্ত্বাবধানে থাকতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। জেলা বিচারালয়ের
দুর্নীতি বন্ধ করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামারি ট্রায়ালের মাধ্যমে জেলে দিতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। এমন কোনো কোড নাই বাংলাদেশে যেখানে টাকার লেনদেন হচ্ছে না। মানুষের ভোগান্তি চরমে। আমরা মনে করেছিলাম অগাস্টের এই পরিবর্তনের পরে জনগণের মধ্যে স্বস্তি আসবে, শান্তি আসবে, ন্যায় বিচার পাবে। ন্যায় বিচার তো দূরের কথা, এখনও পর্যন্ত 8 মাস আগে মামলা করার এই কেসগুলি চার্জশিট হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত হবে কখন কে মামলা করেছে, এগুলি কেন চার্জশিট হচ্ছে না। যদি চার্জশিট হওয়ার উপযুক্ত না হয় তাহলে সেগুলি খালাস করে দিতে হবে। আর যেগুলি ডকুমেন্টারি এভিডেন্স আছে সেগুলি অবশ্যই চার্জশিট সাবমিট করতে হবে। এগুলি না করে পুলিশে ধান্দাবাজি করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদনামি হচ্ছে, জনগণের ভোগান্তি বাড়ছে, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। বাংলাদেশে কমপক্ষে 2-3টা বিশেষায়িত হসপিটাল নির্মাণ করতে হবে। এখন থেকে ব্যবস্থা না নিলে এটা হবে না। যেখানে স্বল্প মূল্যে সকল ধরনের চিকিৎসা সুবিধা থাকবে, তাহলে লোককে আর ভারতে যেতে হবে না। এখন ভারতে যাচ্ছে কেন? এখানে চিকিৎসা সুবিধা নাই, আধুনিক যন্ত্রপাতি নাই। আপনাদেরকে লেটেস্ট যন্ত্রপাতিগুলি কিনতে হবে। এগুলি যে খুব বেশি টাকা লাগে। হাসিনা যেখানে 28,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, সেখানে আপনারা 28,000 কোটি টাকা খরচ করেন, তাহলে এই সমস্যাগুলির সমাধান হবে। বিশেষায়িত হসপিটাল না হওয়া পর্যন্ত জনগণকে পিজি হসপিটাল উন্মুক্ত করে দিতে হবে। এখানে কম পয়সা নেন, কিন্তু সকলের চিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে। কারণ আমরা চাই না ভারতে আর কেউ যাক। ভারত যখন বন্ধ করে দিয়েছে, বন্ধের সুযোগ নিয়ে আমাদেরকেও ভারতে যাওয়া বন্ধ করতে হবে। ভারতের উপর নির্ভরশীলতা সম্পূর্ণভাবে আমাদেরকে বন্ধ করতে হবে, না হলে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা নেওয়া সহজ করে দিয়েছে। তারা কম পয়সায় আপনাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, কম পয়সায় চিকিৎসার ব্যবস্থা করছে। এই সুযোগগুলি নেন। এরই মধ্যে আমাদের ঢাকাতে হোক বা অন্য জায়গায় হোক বিশেষায়িত 3-4টা হসপিটাল করেন, যেখানে সব ডিসিপ্লিনগুলি থাকবে। ডিসিপ্লিন মানি কিডনি রোগের জন্য থাকবে, লিভারের জন্য থাকবে, বা বিভিন্ন হার্টের জন্য থাকবে। বিশেষায়িত হসপিটালগুলি যদি হয় তাহলে আমাদেরকে আর বিদেশে যেতে হবে না। আমাদের ডাক্তাররা খারাপ না, কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক রুগী দেখার ব্যবস্থা করে দিতে হবে। একটা ডাক্তার যদি 130 জন 40 জন রুগী দেখতে হয়, তাহলে এই ডাক্তার কিভাবে আপনাকে চিকিৎসা দেবে? আমাদের ডাক্তারগুলি খুবই ভালো, কিন্তু তাদের সেই সুযোগ সুবিধা দিয়ে কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা চাই আপনারা যারা আজকে টেলিভিশনে এটা রেকর্ড করেছেন বা প্রিন্ট মিডিয়া যারা আসছেন, আমাদের পয়েন্টগুলি জনগণের কাছে পৌঁছে দেবেন। আমরা আমাদের দলের জন্য কোনো কথা বলি না, আমরা আমাদের নিজের ব্যবসা বাণিজ্যের কথা বলি না। আমরা দেশের উপকার হবে এই ধরনের কথাগুলি বলি, সরকারের উপকার হবে এই ধরনের কথাগুলি বলি। আমরা আশা করি আপনারা আমাদের কথাগুলি সম্পূর্ণ জনগণের কাছে প্রচার করবেন। আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। দেশ শান্তিতে থাকুক। আমাদের সকলের উচিত সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে উঠে সংযম ধারণ করা। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআন শরীফ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, সবরের ফল ভালো। এখন বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা যাচ্ছে। এই উত্তেজনা করে নিজকেও ধ্বংস করবেন, দেশকেও ধ্বংস করবেন। এই উত্তেজনা অবশ্যই পরিহার করতে হবে। আমাদেরকে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। একে অপরের বিরুদ্ধে কথা বলে দেশকে অস্থিতিশীল করা কখনো ঠিক হবে না। সবাইকে নিজের লিমিটেশন বুঝতে হবে। এই লিমিট যারাই ক্রস করবে তারাই ধ্বংস হবে। এটাই আল্লাহর নিয়ম, এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা। আমরা যদি সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি, তাহলে নিশ্চয়ই এই দেশ এগিয়ে যাবে। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা মুক্তিযুদ্ধ করেছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই যেখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনেই মুক্তিযোদ্ধা। এলডিপি 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল এবং সঠিক পথে পরিচালনা করা। আমাদের অভিজ্ঞতা আর নবীন সমাজের শিক্ষাগত যোগ্যতা
এবং তাদের আধুনিক টেকনিক্যাল নো-হাও এগুলি কাজে লাগিয়ে একটা সমন্বয় করতে হবে, না হলে কারো পক্ষে এই দেশে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে না। আপনার লেখাপড়া যতই থাকুক না কেন, আপনার জ্ঞান যতই থাকুক না কেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এটা সমন্বয় ঘটাইতে হবে, যারা কাজ জানে তাদেরকে কাজে লাগাইতে হবে। এই সরকারটা এটা সাধারণ সরকার না, আমাদেরকে বুঝতে হবে এটা হলো একটা যুদ্ধ পরবর্তী সরকার। যেরকম হয় এটা যুদ্ধ পরবর্তী সরকার। কিছু কিছু পাগল 5ই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে 1971 সালের ঘটনার সাথে এক করতে চায়। পাগলদেরকে বলবো পাগলামি বন্ধ করো। লম্বা চুল থাকলেই শুধু মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না, বা পাগড়ি লাগাইলে যে মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না। 1971 সাল এটা ছিল একটা দেশের বিরুদ্ধে আর একটা দেশের যুদ্ধ, আর এটা ছিল একটা মুভমেন্ট, সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট। দুইটা জিনিস একসাথে করা পাগলামি করার শামিল। এই পাগলামি বন্ধ করতে হবে। কোনো জিনিস খাটো করে দেখার নাই, প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ। কোনোটার সাথে কোনোটা তুলনা করে কোনোটাকে হেয় প্রতিপন্ন করার দরকার নেই। আমরা চাই আমাদের পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে আমরা সরকারকে পরিপূর্ণভাবে সহায়তা করতে চাই, কিন্তু সরকার সেই সহায়তা, যারা কাজ জানে, যারা কাজ বুঝে, তাদের থেকে এই পর্যন্ত সেই সহায়তা চেয়েছে আমি জানি না। অতর্ব লোকদের কাছে পরামর্শ নেয়, অতর্ব লোকদের কাছ থেকে পরামর্শ নিলে অতর্ব পরামর্শ পাবেন এবং ভুল পথে পরিচালিত হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।